আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। নিজেরটা নিজেই বলে দিলাম। যাই হোক, আপনাদের সবাইকে আজকে পিপিএস গ্রুপের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমি আছি এস এম ইমন আপনাদের সাথে। আজকে আমার বিষয়বস্তু গণিতের সরলরেখা চ্যাপ্টার, যেটা আপনাদের অনেক দিনের প্রতীক্ষিত ছিল, সেই সরলরেখা চ্যাপ্টার। আজকে আমরা সেই সরলরেখা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি তার আগে আমি একটু জেনে নিতে চাই আমার লাইভ ক্লাসে সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না, আর আমার কথার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কি না। এটা একটু আমাকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন, আর আমি একটু চেক করে আসছি যে এটা ঠিক আছে কি না। আর আপনারা প্লিজ ক্লাসটা শেয়ার করে দিন, যাতে এরকম এই ক্লাসটা সবাই দেখতে পারে। আমি যতটুকু জানি সেটা যাতে আমি সবাইকে জানাইতে পারি, ঠিক আপনি যতটুকু জানতে পারতেছেন সেটা যেন আপনার আরও অনেক ফ্রেন্ডরাও জানতে পারে। ঠিক আছে? ওকে, আমি একটু দেখব। ওকে, আচ্ছা, আমার সাথে যুক্ত হয়েছে দেখি তাসনিয়া ইসলাম, নিধি, তারপরে আরও আছেন তানজিলা রুমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঝড়া বৃষ্টি ভাইয়া, অনেক সাউন্ড আসছে। আচ্ছা, কিসের সাউন্ড? এটা কি কথার সাউন্ডটা বেশি আসছে নাকি বাহিরের নয়েজ বেশি আসছে? এটা একটু জানিয়ে দিন। জি, দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে ফারিয়া ইসলাম খন্দকার, সজীব আহমেদ পলাশ, সাব্বির পাটোয়ারি। ভিডিও আসতেছে না। আচ্ছা, ভিডিও আসতেছে না কেন বুঝতেছি না। সবাই তো বলতেছে ক্লিয়ার, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমি যে বোঝা যাচ্ছে যে সবাই ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, সব কিছুই করতেছে, তাহলে আমি আজকের ক্লাস শুরু করে দিব। আর সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটা আপনারা একটু শেয়ার করে দিন, কারণ হচ্ছে আমি যদি দেখি ক্লাসটা খুব বেশি সংখ্যক শেয়ার হয়েছে আর আমার লাইভে 200 মানুষজন দেখতেছে, তাহলে আমি আপনাদের এই চ্যাপ্টারের এমন কিছু ট্রিক শেয়ার করব, যা দিয়ে আপনি এই প্রতিটা ম্যাথ, আমি আগে ফার্স্টে ডিটেলস যাব, এমন কিছু ট্রিক শেয়ার করব যাতে করে এই প্রতিটা ম্যাথ একদম তুরিতেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, বাট 200 মানুষ লাইভ থাকতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? তখনই আমি শেয়ার করবো এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস শুরু করব। আমি ভেবেছিলাম এই পুরো সরলরেখা চ্যাপ্টারটা আমি এক ক্লাসে শেষ করে দিব, এক ক্লাস বা 2 ক্লাসে শেষ করে দিব, কজ তাহলে এই একটা বা 2টা ক্লাস নিলে পুরো সরলরেখা যতটা চ্যাপ্টার আছে সবগুলো ম্যাথ একদম ইজিলি করা যায়। বাট আমি আপনাদের কমেন্ট করে যেটা বুঝলাম, আমি পোস্টে কিছু কমেন্ট দেখেছিলাম যে সবাই ম্যাক্সিমাম মনে হয় এটাই চাচ্ছে যে আসলে আমি সরলরেখার একদম খুঁটিনাটি বিষয় থেকে একদম শুরু করি এবং বেসিক জিনিসটা জানি। আমি বুঝতে পেরেছি এখানে এমন সব স্টুডেন্টরা আছে, এমন সব রত্নরা রয়েছে যারা শুধুমাত্র ম্যাথ সলভ করতেই চায় না, তারা আসলে ভেতরকার জিনিসটা বুঝতে চায়, তারা এর পিছনকার জিনিসটা জানতে চায়। তো আমি চিন্তা করেছি ঠিক আছে, তাহলে যেহেতু সবার এই চাওয়া, তাহলে আমি আজকে অল্প অল্প করে আমি বুঝাবো। অল্প অল্প করে বলতে আমি অনেক কিছু গভীরে গিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? একদম শুরু থেকে শুরু করবো। কেউ বার বোর ফিল হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবো, তাহলে আমি ওটা ফার্স্ট চলে যাব। ঠিক আছে? ওকে, দেন আমি শুরু করি। ফার্স্টে যেটা ছিল, আমরা আমরা যেহেতু জিওমেট্রি এই চ্যাপ্টারগুলো দেখা গেছে আমরা 9-10-এ যে জিওমেট্রি চ্যাপ্টারগুলো করেছিলাম, সেই জিওমেট্রিটাকে সাধারণত বলা হয়তো আসলে ইউক্লিডিয়ান জিওমেট্রি। আর আমি একটু লিখি, নাইন টেনের যেই পার্টটা আমরা করেছিলাম জিওমেট্রি, সেগুলোকে বলা হয়তো ইউক্লিডিয়ান জিওমেট্রি। আর এইচএসসিতে এখন আমরা যেই জিওমেট্রির পার্টগুলো করব সেটা আর 9-10-এর জিওমেট্রিটার সাথে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আমি বলছি। 9-10-এর জিওমেট্রি ইউক্লিডিয়ান জিওমেট্রি কেন বলা হতো? কারণ ইউক্লিডিয়ান জিনিসপত্র নিয়ে এখানে আলোচনা করা হতো। এখানে থাকতো, এটার অংশ ছিল, আমি বলি কিছু এক্সিউমস ছিল আর থিওরেম নিয়ে আমরা আলোচনা করেছি এই 9-10-এর পার্টে। এবার আমরা আসলে এইচএসসি পার্টে আসলে আমরা কী নিয়ে আলোচনা করি? এই এইচএসসি পার্টটাকে বলা হয় অ্যানালিটিক্যাল জিওমেট্রি বা কার্টেসিয়ান জিওমেট্রি।
কেন এই এইচএসসির পার্টটাকে অ্যানালিটিক্যাল জিওমেট্রি বা কার্টেসিয়ান জিওমেট্রি বলা হয়? অ্যানালিটিক্যাল জিওমেট্রি কার্টেসিয়ান জিওমেট্রি এই কারণে বলা হয় কজ আমরা শুধুমাত্র 9-10-এ যেই পার্টগুলো করেছিলাম সেখানে আমরা ওই যে এক্সিওমস আর থিওরমগুলো পড়েছিলাম, আর এইচএসসিতে আমরা সেই এক্সিওমস আর থিওরমগুলো দিয়ে বীজগাণে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করে কীভাবে আর কি আমরা সেগুলোকে কীভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করব সেই জিনিসটার কাজই আমরা আসলে মানে সেগুলোর অ্যাপ্লিকেশন কীভাবে করব সেইটার কাজই আমরা আসলে এইচএসসিতে শিখি। এই সেক্টরে আলোচনা করা হয় আপনার হচ্ছে পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়, লাইন নিয়ে আলোচনা করা হয়, আরও কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়। আমরা এগুলো আস্তে আস্তে দেখব, ঠিক আছে? জাস্ট আমরা এইটুকু জেনে রাখি, আমাদের এই পার্টটাকে অ্যানালিটিক্যাল পার্ট বলা হয়। আর মূলত ওই ইউক্লিডিয়ান জিওমেট্রি আর বীজগাণিতিকের সংমিশ্রণে আমাদের এই এইচএসসির অ্যানালিটিক্যাল জিওমেট্রি পার্টটা তৈরি হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমার কি লেখা এই পাশ থেকে দেখা যাচ্ছে না? আচ্ছা, আমার মনে হয় চ্যাপ্টার অনেকটা দেখা যাচ্ছে না, আমি যা লিখছি তা ওই পাশ থেকে মনে হয় দেখা যাচ্ছে না। আমি একটু দেখে নিই কোন পর্যন্ত দেখা যায়, আমি সেই পর্যন্ত লিখবো তাহলে এরপর থেকে। আমার বোর্ড তো অনেক ছোটো হয়ে গেল রে ভাই, এই ছোটো বোর্ডে লিখতে হবে তাহলে। ওকে, এই পর্যন্ত দেখা যাচ্ছে। আর পিছনে কোন পর্যন্ত, নিচে কোন পর্যন্ত দেখা যাচ্ছে? নিচে এই পর্যন্ত। ওকে, আমি দাগ দিয়ে নিলাম। আচ্ছা, এরপর থেকে আমি এইটুকুর ভিতরে লেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের এই অ্যানালিটিক্যাল জিওমেট্রি, ঠিক আছে? আমরা তো এটা বুঝতেই পারতেছি 9-10-এ জিওমেট্রিটা বেশিরভাগ এই ধারণা দিয়েছিল আমাদের বিজ্ঞানী গণিতবিদ ইউক্লিড, এই জন্য সেগুলোকে ইউক্লিডিয়ান জিওমেট্রি বলা হয়। আর এইচএসসির এই পার্টটার যে এই অবস্থান সংক্রান্ত যেসব জিনিসপত্র আমরা এইচএসসি পার্টে আলোচনা করি, এইটার মূলত জনক হচ্ছে রেনে দে কার্তেশিয়ান। রেনে দে কার্তেশিয়ান এই পার্টটার আসলে জনক ধরা হয় তাকে। কেন এই আমরা যেমন নিউটনের কথা শুনেছিলাম, বিজ্ঞানী নিউটন, স্যার আইজ্যাক নিউটনের কিন্তু একটা মজার গল্প আছে যে তিনি যখন একটা আপেল গাছের নিচে বসেছিলেন, আপেলটা তার মাথার উপরে পড়লো, অ্যান্ড সে খুব খেপে গেল যে কেন আসলে আপেলটা আমার মাথায় উপরে পড়তে হবে, উপরে কেন চলে গেল না। সেই থেকে আসলে তিনি নিউটনের সূত্রগুলো আবিষ্কার করেছিলেন। তো ঠিক তেমনি এই কার্তেশিয়ান সাহেবেরও একটা মজার গল্প আছে। তিনি এই পুরো জিনিসপত্রগুলো আবিষ্কার করেছিলেন একটা মাছি দেখে, ঠিক আছে? তার বাসায় একদিন হঠাৎ করে একটা মাছি ঢুকে পড়ে, আর মাছিটা তাকে খুব ডিস্টার্ব করছিল। তো সে তখন ওই মাছির অবস্থান নির্ণয় করছে। মাছি তো এক জায়গায় স্থির থাকে না, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে, শূন্য ভাসতেছে। সে ওই মাছির অবস্থান কিভাবে নির্ণয় করা যায় সেটা থেকে চিন্তা করতে করতে মূলত আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থার সৃষ্টি করেছিলেন, ঠিক আছে? আমরা একটু দেখি কিভাবে আসলে সেটা সৃষ্টি করেছিলেন। ধরেন এই রুমের তিনি যেটা ভেবেছিলেন যে এই মাছিটা ধরেন এখানে উঠছে, এই জায়গাটার অবস্থান আমি আসলে কি কি জিনিসের মাধ্যমে প্রকাশ করতে পারি। কারণ আমি যদি বলি আমি আসলে এই কলমটা কোথায় রেখেছি, আমি কলমটা এই যে টেবিলের উপরে রেখেছি, আমি বুঝতে পারতেছি টেবিলের উপরে আছে, বাট এই জায়গাটাকে আমি কি দিয়ে ডিফাইন করব, ঠিক আছে? এই জায়গাটা আমি কি দিয়ে ডিফাইন করব, সেই ডিফাইন করার কি দিয়ে ডিফাইন করা যায় সেটা খুঁজতে গিয়ে মূলত আমাদের আসলে এত বড় জিনিসটা সৃষ্টি হয়েছে। ওই ধারণা থেকেই পুরো শুরু হয়েছে। বাট আমরা জেনে রাখি এই চ্যাপ্টারটা আসলে মূলত কার্টেশিয়ান সাহেবের অনেক বড় অবদান আছে এই চ্যাপ্টারটার পিছনে। ওকে, দেন আমরা ফার্স্টে যেটা দেখবো, আমরা ওনার কিছু আমরা জিনিসপত্র দেখি যে উনি আসলে কীভাবে এটা ঠিকঠাক করেছিলেন। আচ্ছা, আমি যদি এইভাবে একটু বুঝাই, ধরেন আমরা অনেক আগে চলে গেছি, অনেক মনে করেন 500-600 বছর আগে, যেখানে আসলে রাজা বাদশাদের ক্ষমতা ছিল, তখন রাজারা শাসন করতো, যখন যার মন চাইতো তখন তার মাথা কেটে নিয়ে যাইতো, ঠিক আছে? তো আমি যখন ওখানে ছিলাম তখন আমার রাজ্যের রাজার একটা অলৌকিক জিনিস পাইলো, সেটা হচ্ছে ইউএফওতে করে অন্য গ্রহ থেকে কিছু প্রাণী চলে আসছে, অ্যান্ড সেগুলো সেই রাজার আনুগত্য স্বীকার করে নিছে। অ্যান্ড তারা বলেছে যে আমি এই দুনিয়ার কিছু চিনি না, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনি যা বলবেন আমাকে দিয়ে তাই করাইতে পারবেন, ঠিক আছে? তো সেই রাজার তাকে দিয়ে অনেক কাজবাজ করাইতো। সো হঠাৎ করে আমার একদিন মেজাজ খারাপ হইলো, আমি রাজার নামে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলছি। তো রাজা এই কথা শুনে তাকে বললো, যাও গিয়ে ইমনের মাথা কেটে নিয়ে আসো। তো ও বলতেছে, ইমনকে? মাথা কই? ইমনকে আমি কই পাবো? আমি তো চিনি না কিছু।
তো বলতেছে ঠিক আছে গিয়ে দেখো ইমন এমন একটা একটা জায়গায় আমার বাসার ঠিকানা দিয়েছে, ওইখানে গিয়ে হোয়াইট বোর্ড থেকে 2 ফুট সামনে দাঁড়ায় আছে, ওইটাই ইমন, ওর মাথা কেটে নিয়ে আসো। তো সে আসলো, এসে হোয়াইট বোর্ডের এই জায়গায় দাঁড়াইলো, দাঁড়ায় 2 ফুট সামনে দেখলো কই ইমন তো নাই। এখানে আসলো 2 ফুট সামনে দাঁড়ায় দেখলো কই ইমন তো নাই। এখানে আসলো 2 ফুট সামনে দাঁড়ায় দেখলো একটা চেয়ার আছে। আবার এখানে আসলো দেখে আমি আছে, এখন এখানে ইমনকে। সে আবার দৌড়ে দৌড়ে রাজার কাছে গেছে, বললো রাজা সাহেব আমি তো হোয়াইট বোর্ডের 2 ফুট সামনে গিয়ে দেখতেছি এখানে অনেক কিছু আছে, এখানে আসলে ইমনকে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আর একটা হিন্স দিচ্ছি, হোয়াইট বোর্ডের পাশের ওয়াল থেকে 5 ফুট এপাশে দাঁড়িয়ে আছে, যাও এবার নিয়ে ওর মাথাটা কেটে নিয়ে আসো। তো আবার দৌড়াইতে দৌড়াইতে আসছে। আমি যদি একটু চিত্র এঁকে বুঝাই, ওকে ধরো আমি খুব ভালো আঁকতে পারি না, এই যে ধরো ইমন দাঁড়ায় আছে, ঠিক আছে, ইমন দাঁড়ায় আছে। তো সে আসলো, এসে দেখলো যে হোয়াইট বোর্ডের এই পাশ থেকে 2 ফুট সামনে ইমন নাই, এই একটা জিনিস আছে, ঠিক আছে। আমি এটাকে আর একটু সামনে আঁকি, এ পাশে আঁকি, ঠিক আছে। এবার সে রাজা কি হিন্স দিয়েছে, রাজা হিন্স দিয়েছে এই ওয়াল থেকে 5 ফিট এ পাশে আছে, সেইটা হচ্ছে ইমন, ঠিক আছে। তো ও এসে মাপলো এই বোর্ড থেকে 2 ফিট দূরে আর এই ওয়াল থেকে 5 ফিট দূরে এরকম একটা বস্তু আছে, দাঁড়ায় আছে। কিন্তু রাজা তো বলছে ওর মাথা, মাথা কাকে বলে, ও তো সে মাথা চিনে না। সে এখানে দেখতেছে পা, এটা দেখতেছে পেট, এটা দেখতেছে হাত, আসলে এই জিনিসগুলোকে সে জানে না, আসলে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, সে আসলে মাথা কোনটা। সে রাজার কাছে আবার গেল, বললো রাজা আমি তো এরকম একটা বস্তু পাইছি, কিন্তু এখানে মাথা কোন জায়গায় আছে, মাথা আমি কিভাবে চিনবো। সো রাজা বললো আরও একটা হিন্স দিল, সেটা কি, সেটা হচ্ছে ছাদ থেকে 5 ফিট নিচে আছে, ছাদ থেকে 5 ফিট নিচে যে জিনিসটা আছে ওই বস্তুটাকে মাথা বলে, তুমি ওইটাকে কেটে নিয়ে চলে আসো। তো সে আসলো, এসে আবার মাপলো ওয়াল থেকে 2 ফিট, এপাশ থেকে 5 ফিট আর ছাদ থেকে 5 ফিট। মাপার পরে সে একটা বস্তু কি আর পাবে, আমি কি ততক্ষণ এগুলো দাঁড়ায় আছি নাকি, আমি তো ভাগে চলে গেছি। আসলে আমি যদি দাঁড়ায় থাকতাম তখন কিন্তু এই মাথাটা পাওয়া যাইতো। ঠিক তখনই আমরা এই জায়গাটা, তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারতেছি, যে আমরা আসলে কোনো বস্তু যদি সুনির্দিষ্ট অবস্থান বলে দিতে চাই, ইন্ডিকেট করতে চাই, তাহলে আমার কমপক্ষে 3টা জিনিস দরকার হয়, কমপক্ষে আমার 3টা জিনিস দরকার হয়, 3টা মাত্রা বলি আমরা এটাকে, 3টা মাত্রা দরকার হয়। যেমন আমরা এই বোর্ড থেকে কতটুকু দূরে দাঁড়িয়ে আছি, এই পাশের ওয়াল থেকে কতটুকু দূরে দাঁড়িয়ে আছি এবং উপর থেকে কতটুকু দূরে দাঁড়িয়ে আছি, এই 3টা ইনফরমেশন যখন আমাকে ঠিকভাবে দিয়েছে তখনই কিন্তু এই জায়গাটা খুঁজে পাওয়া পসিবল হয়েছে। যে কোনো 2টা দিলে অনেক কনফিউশনের সৃষ্টি হয়। এই জিনিসটাকে বলা হয় আসলে 3 মাত্রা বা 3 ডাইমেনশনাল। আমরা যদি এই যে কর্নারের দিকে তাকাই ওয়ালের, যেমন এই যে দেখো এইটা ওয়ালের কর্নারের দিকে তাকাই, এই একটা অক্ষ গেছে নিচের দিকে, একটা অক্ষ গেছে এদিকে, একটা অক্ষ গেছে এই দিকে, এটাকেই বলা হয় আসলে ত্রিমাত্রিক বা 3 মাত্রা। আমরা যেভাবে বলি 3D, মানে 3 ডাইমেনশনাল জিনিসপত্র, ঠিক আছে। সো আমরা এই কার্টেসিয়ান হিসেবে এটাই বলেছেন, যদি কোনো কিছুর অবস্থান সুনির্দিষ্টভাবে ইন্ডিকেট করে দিতে হয় তাহলে কমপক্ষে 3টা ইনফরমেশন দিতে হবে, আর 3টা ইনফরমেশন দিয়ে কোনো কিছু প্রকাশ করাকেই আমরা 3D বলি, 3 ডাইমেনশনাল বলি। আশা করি বুঝতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের এইচএসসিতে যা যা শিখবো, এখন এই চ্যাপ্টারে যা যা শিখবো তা আসলে 3D নিয়ে না, তা মূলত হচ্ছে 2D নিয়ে, মানে 2 ডাইমেনশনাল জিনিসপত্র নিয়ে। তার মানে হচ্ছে আমাদের এই উপরের জিনিসটা চিন্তা ভাবনা না করলেও চলবে, আমরা শুধুমাত্র 2টা তল নিয়ে, মানে একটা তল নিয়ে 2টা মাত্রা, একটা তল মানে 2টা মাত্রা নিয়ে চিন্তা করব, ঠিক আছে। যেমন হচ্ছে এরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করব। যেমন ধরেন এটা একটা ফ্লোর, এখানে আছে একটা তেলাপোকা, কি হয়েছে আমি জানি না, যাই হোক এটা একটা তেলাপোকা। আমি যদি বলি এই ফ্লোরে এই তেলাপোকার অবস্থান নির্ণয় করতে হবে, ঠিক আছে, তাহলে আসলে আমরা কিভাবে নির্ণয় করব সেগুলো হচ্ছে, মানে তাহলে শুধু যে ফ্লোরে আছে, আমার যেহেতু উপর, যেখানে ফ্লোরে থাকলে কিন্তু আমার যে কোনো 2টা মাত্রা বলে দিলেই আমার এটার অবস্থানটা পাওয়া যাবে। সো এগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল। তো আমরা আসলে এটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। মনে করি এই ফ্লোরে এই তেলাপোকাটা এখান থেকে 5 একক দূরে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে 6 একক দূরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখান থেকে ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে আর এক্স অক্ষ থেকে 6 একক দূরে, আর এটার অবস্থানটাকে লেখা হয় তাহলে এখানে 5, 6। তাহলে আমি যদি এটা হচ্ছে মূল বিন্দু, আমি যদি ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে আর এক্স অক্ষ থেকে 6 একক দূরে যাই তাহলেই আমি তেলাপোকাটাকে পেয়ে যাব, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় ভুজ
বা অ্যাবসিসা। আর এই জিনিসটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট, কোটি বা অর্ডিনেট। ঠিক আছে, আমরা এই ভুজ কোটি দিয়ে আমরা যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি সমতলে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, আমি আবার একটু দেখব যে তোমরা সবাই শোনা যাচ্ছে কিনা। স্ট্রেট লাইনের অল চ্যাপ্টার কি ডেইলি ক্লাসে আসবে? ইয়েস, স্ট্রেট লাইন একদম সিরিয়াল অনুযায়ী সব সম্পূর্ণটা কভার করে ফেলা হবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে সব, অল ক্লিয়ার, অল ক্লিয়ার ভাইয়া। ফুল বোর্ড দেখা যাচ্ছে, ফুল বোর্ড, ও আচ্ছা ফুল বোর্ডই দেখা যাচ্ছে, তাহলে আমি এখানে ভুল দেখতেছি। ওকে ওকে। অনলাইন কতক্ষণ ক্লাস চলবে? অনলাইন কতক্ষণ ক্লাস চলবে? যতক্ষণ আমার আসলে ভালো লাগবে ততক্ষণ ক্লাস চলবে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, দেখি কতক্ষণ তোমাদের ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, তোমরা ক্লাস শেয়ার করতেছো না, আমি সেই তখন দেখছি 73, এখনও 73 আছে। প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও, তা নাহলে আমি বলতেছি ভাই, আমি কিন্তু আসলেই ট্রিক্স বলবো না, আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাবো। ঠিক আছে, মানে ট্রিক্স বলবো না। ওকে, ইমন ভাইয়ের মাথা চাই আসে রে ভাই, নিয়ে যা তোরা, প্লিজ নিয়ে যা, মাথা অনেক প্যারা দেয়। লাইটের জন্য ভালো মতো দেখা যাচ্ছে না। ওকে, দেখি। আচ্ছা, একটু অ্যাভয়েড করার ট্রাই করবো লাইটের জায়গাটা। আচ্ছা, এই জিনিসটা তো আমরা বুঝে ফেলছি যে ভুজ আর কোটি মূলত এই জিনিসটাকে বলা হচ্ছে। আমরা এইভাবে আসলে এটার অবস্থা আমরা নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, যদি এটা আমরা মুছে দেই, এটা এই যে এই ব্যবস্থাটা আমরা দেখলাম। আচ্ছা, আর একটু বলে নিই, এই ব্যবস্থাটা যে আমরা দেখলাম যে এক্স অক্ষ থেকে একটা মান, এক্স অক্ষ থেকে একটা মান আর ওয়াই অক্ষ থেকে একটা মান, যেটা নিয়ে আমরা আসলে এই কোঅর্ডিনেট সিস্টেমটা বের করছি, এই সিস্টেমটাকে বলা হয় কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এবার আর এক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে সব পোলাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এই পোলাকে চিনছো? আচ্ছা, পুরান ঢাকায় গেছো কে কে বলো তো? পুরান ঢাকায় কিন্তু রমজান মাসের অনেক বিখ্যাত একটা খাবার আছে। খাবারটার নাম কি জানো? বাপের বড় পোলায় খায়। ঠিক আছে, সেই পোলা। ঠিক আছে, আর মায়েদের ব্যাপারটা আমরা পরে আসবো। ঠিক আছে, আগে আমরা পোলার ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি আসলে? পোলার কোঅর্ডিনেট সিস্টেমের পিছনে একটা মজার একটা গল্প আছে, আমি তোমাকে বলি সেই গল্পটা। একবার আমি টিভিতে অনেক ওয়ান্স আপন এ টাইম, অনেক দিনে আগের কথা। ঠিক আছে, এটা একবার আমি টিভিতে একটা অ্যাড দেখলাম। কি জানি একটা পীর হুজুর আছে, ঠিক আছে, দরবেশ বাবা, তিনি নাকি হিমালয়ের গুহায় থাকেন, পুরো ঠান্ডা মান্ডার ভিতরে জামা কাপড় ছাড়া বসে ধ্যান করেন। তার কাছে নাকি অনেক গুপ্তধনের সন্ধান আছে, সে অনেক রোগ বিরোগ ভালো করে ফেলতে পারে। ঠিক আছে, প্রেমের সম্পর্ক ঠিক করে দেয়, আবার হচ্ছে কারো লটারি পাওয়ায় দেয়, এরকম অনেক বড় একটা অ্যাড দেখলাম। দেখে আমার খুব ইচ্ছা হইলো, আচ্ছা না, প্রেমের টম্পর্কের বিষয়ে আসলে ইন্টারেস্ট জাগে নেই, আমার যাচ্ছে আসলে গুপ্তধনের বিষয়। যে আচ্ছা, এই বাবার কাছে যদি যাই, সে যদি আসলে আমাকে একটা গুপ্তধনের সন্ধান দিয়ে দেয়, তাহলে তো আমি আসলে অনেক বড় লোক হয়ে যাব। আর বর্তমান জীবনে এই সময় টাকা পয়সাটা অনেক দরকার। তো আমি কি করলাম, আমি সেই লোকের ঠিকানা নিলাম, গাট্টি বস্তা গোল করে জামা কাপড় নিয়ে আসলে চলে গেলাম সেই হিমালয়ে, সেই বাবার সন্ধানে। সো গিয়ে সেই হিমালয়ে বাবার সন্ধানে গিয়ে বললাম, বাবা আমার গুপ্তধন লাগবে, আমাকে গুপ্তধনের সন্ধান দেন। বলে, তুই কে? তোকে কেন আমি গুপ্তধন দিব? তুই আমার জন্য কী করছিস যে তোকে আমি গুপ্তধন দিব? বললাম, আসলেই তো আমি তার জন্য কী করছি? তো বললো, আমার সেবা করতে হবে, আমার 12 মাস সেবা করতে হবে। 12 মাস সেবা করার পর যদি তোর উপর আমি সন্তুষ্ট হই, তাহলে তোকে আমি একটা গুপ্তধনের সন্ধান দিব। ঠিক আছে, আমি বললাম, আচ্ছা ঠিক আছে, 12 মাস সেবা করার পর যদি আমি গুপ্তধন পাই, তাহলে আর ক্ষতি কী? তো আমি আসলে তার সেবা করা শুরু করে দিছি। তো 12 মাস সেই বেটা জামা কাপড় পরে না, কি এক অবস্থা, গোসল করে না, ঠান্ডার মধ্যে কেমনে থাকে আল্লাহ জানে। তার হাত টিপাইতো, পা টিপাইতো, অনেক কষ্ট করাইছে রে ভাই। তারপরে 12 মাস যখন শেষ হয়েছে, সে আসলেই আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হওয়ার পর সে আমাকে একটা গুপ্তধনের সন্ধান দিছে। সে একটা ঠিকানা দিয়ে দিছে, ঠিকানাটা বলা যাবে না, তাহলে তোমরা গিয়ে খোরাখুরি শুরু করে দিবা। আচ্ছা, সেই ঠিকানায় বলছে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের গোড়া থেকে
30 ডিগ্রি কোণে খুললে আমি আসলে গুপ্তধন পাবো। সো আমি চলে গেলাম সেই তাল গাছের কাছে। এখানে মনে হয় দেখতে প্রবলেম হয়, আমি একটু এখানে আঁকি। আচ্ছা, এটা কি গাছ কেউ জিজ্ঞাসা করো না, ধরে নেই এটা তাল গাছ, ঠিক আছে? তো আমি চলে গেলাম সেই তাল গাছের কাছে, সাথে নিয়ে গেলাম আমার এক ছোট ভাইকে। ছোট ভাইয়ের নাম কি আমি এখনই বলতেছি, এমডি মিনহাজউদ্দিন সজীব। হ্যাঁ, এই যে আমার সেই ছোট ভাইয়ের নাম ছিল এমডি মিনহাজউদ্দিন সজীব। সেই সজীবকে নিয়ে আমি চলে গেলাম সেই গাছের নিচে। গাছের নিচে বললাম, চল ভাই, তোকে আমি চকলেট খাওয়াবো, তুই আমার সাথে একটু ঘোরাঘুরিতে হেল্প কর। সো বললো, ঠিক আছে ভাই, আপনি আমার ভাই, আপনি যেহেতু বলছেন আমি আপনাকে হেল্প করলাম, কোন দিকে ঘুরবেন বলেন। আমি বলছি, এই তার গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণে আমাকে ঘুরতে হবে। বললো, ভাই আপনি যে তাল গাছে, ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে সজীব বলো, তাল গাছের গোড়া থেকে যে আপনি 30 ডিগ্রি ঘুরবেন, কিন্তু কাহিনী হচ্ছে আপনি কোন দিকে 30 ডিগ্রি ঘুরবেন। তাল গাছের তো এই দিকেও 30 ডিগ্রি হয়, এদিকেও হয়, এইদিকেও হয়, ওই দিকেও হয়, আপনি কোন দিকে 30 ডিগ্রি ঘুরবেন? আমি তো বললাম, আসলেই তো ভালো কথা বলছিস, আমি আসলে কোন দিকে 30 ডিগ্রি ঘুরবো সেটা তো আসলে আমাকে সেই দরবেশ বাবা বলে নাই, তাহলে আমার এটা জানতে হবে। তো আমি আবার কি করলাম, আবার সেই হিমালয়ে গেলাম, যাই সেই দরবেশ বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমি কোন দিকে 30 ডিগ্রি ঘুরবো? দরবেশ বাবা আমাকে বলে দিলেন একটা দিকের কথা, সেদিকটাও বলা যাবে না, ঠিক আছে? আমি আসলাম, আমি বললাম যে এই দিকে 30 ডিগ্রি ঘুরতে হবে, এই দিকে 30 ডিগ্রি ঘুরতে হবে। এখন সজীব বলল, ভাই 30 ডিগ্রি তো ঘুরবেন, কত দূর ঘুরবেন? কত দূর ঘুরলে আসলে আপনার গুপ্তধন পাওয়া যাবে? ধরেন আপনি ঘুরতেই আছেন, তাল গাছটা এখানে আছে, আপনি এখান থেকে 30 ডিগ্রি ঘুরতেই আছেন, একসময় তো পৃথিবীর এই পাশে শেষ হয়ে যাবে, আপনি তো এখানে পড়ে যাবো পৃথিবী থেকে, তখন কি হয়ে যাবে? তখন তো আপনি গুপ্তধনও হবে না, আমি পৃথিবী থেকে পড়ে গেলাম। আমি বললাম, ভালো কথা বলছিস, আসলে আমাকে কত দূর ঘুরতে হবে সেটাও তো জানা দরকার। আমি আবার গেলাম সেই দরবেশ বাবার কাছে, গিয়ে বললাম, ভাই দরবেশ বাবা, আমাকে তো এইটা বললেন না যে আসলে কত দূর পর্যন্ত ঘুরতে হবে। তো দরবেশ বাবা আমাকে এবার বলে দিলেন, 100 ফুট ঘুরতে হবে, এখান থেকে 30 ডিগ্রি কোণে 100 ফুট ঘুরতে হবে, তাহলে আমি গুপ্তধন পাবো, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখেন, গুপ্তধনের অবস্থান বলার জন্য দরবেশ বাবা কিন্তু আমাকে কয়েকটা জায়গার কথা বলে দিছে। এক, আমার স্টার্টিং পয়েন্ট যেটা হচ্ছে এই তাল গাছ ছিল, এই সিস্টেমকে আমি কি যেন বলছিলাম মনে আছে? পোলার স্থানাঙ্ক। এই পোলার কথাটা আসছে পোল থেকে। পোল কথাটার মানে হচ্ছে মূল, পোল কথাটার মানে হচ্ছে মেরু বা মূল বিন্দু বলতে পারো, ঠিক আছে? তো এই জায়গাটা থেকে আমাদের হচ্ছে সেই পোল, এই পোল থেকে আমার নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল লাগবে, সেই অ্যাঙ্গেলে আমি ঘুরবো বা যাই করবো না কেন করবো, এবং একটা নির্দিষ্ট দূরত্ব লাগবে, সেই দূরত্ব পর্যন্ত আমি গেলে একটা নির্দিষ্ট বিন্দুতে আমি পৌঁছাইতে পারবো। আশা করি বুঝতে পারছো। এই জিনিসটাকে যদি আমি আরেকটু ভালো একটা চিত্রতে বুঝাইতে যাই, ধরো আমি এই বিন্দুটার অবস্থান নির্ণয় করব, ঠিক আছে? আমার কি লাগবে, এখানে একটা নির্দিষ্ট কোণ লাগবে, এই কোণটাকে আমরা থিটা বলি। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই বিন্দু থেকে আসলে কত দূর পর্যন্ত আমি খুলবো সেই যে বিন্দুটা লাগবে, সেটাকে আমরা আর দ্বারা ডিনোট করতেছি। তার মানে আমরা বুঝতে পারতেছি এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমার দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে আর। তার মানে আমি যদি কোনো জায়গায় দেখি এরকম দুইটা মান আছে আর আর থিটা, তাহলেই বুঝবো এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে। যেমন আমি যদি বলি এরকম আছে যে 10 আর 30 ডিগ্রি, দেখো একটা কোণ আছে আর একটা মান আছে, তার মানে এটা হচ্ছে একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আরেকটা জিনিস দেখো, আমি আরেকটা জিনিস বলছিলাম কিন্তু আসলে কোন দিক থেকে আমি সেই কোণটা নেব, গুরুজি আমাকে কোণ বলে দিছিল, পরে আমি জানতে হয়েছে না যে কোন দিকটা থেকে। এই কথাটা মনে রাখো, এই এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আমি এখানে লিখে দেই, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি কোনটা নিব সবসময়? এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি সবসময় কোনটা নিব, ঠিক আছে? মনে থাকবে? তো আমি এই পাশ থেকে কোণ কাউন্ট করা শুরু করব। আশা করি বুঝতে পারছি, এটাই হবে আমার থিটা আর এটা হবে আমার দূরত্ব। একটা জিনিস দেখো, আমি যদি এই বিন্দুটা অবস্থান আরেকভাবে নির্ণয় করতে যাই, এই জিনিসটা মান কি আমার ওয়াই, আর এই জিনিসটা মান কি আমার এক্স, তাই না? এই জিনিসটা মান আমার এক্স। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করে দেখো,
এইখানে এইটা এইটা আর এইটা মিলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, যার অতিভুজ হচ্ছে আর। তাহলে আমরা কি এখানে লিখতে পারি আর ইকুয়াল টু বা আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার, দেখো কোণের সাথে যেই বাহু থাকে সেটা হচ্ছে আমার ভূমি। এই যে পিথাগোরাসের উপপাদ্য, কোণের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, তার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, হ্যাঁ অতিভুজ স্কোয়ার সমান কি, এই কি লিখছি আর সমান হবে এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমরা বলতে পারতেছি, তার মানে এখান থেকে আমরা আর এর মান বের করে ফেলতে পারি। ওকে, আবার একটা জিনিস চিন্তা করো, আমি যদি লিখি এখানে কস থেটা, কস থেটা, থেটা কস থেটা মানে কি বলতো, একটু আমাকে বলো তো কস থেটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে এক্স সমান কি আসে, আর কস থেটা। আবার আমি যদি সাইন থেটা নেই, সাইন থেটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই আর। তার মানে ওয়াই সমান পাচ্ছি আর সাইন থেটা। ওকে, তার মানে দেখো আমি কিন্তু, আমাকে যদি শুধুমাত্র কার্টেশিয়ান কোঅর্ডিনেটের স্থানাঙ্ক এইগুলো দিয়ে দেয় বিন্দুগুলো, তাহলে কিন্তু আমি পোলার কোঅর্ডিনেটের আর এর মান বের করে ফেলতে পারবো। আর আমাকে যদি এই যে থেটা আর আর এর মান দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি এক্স এর মান বের করতে পারবো। আর ওয়াই আর থেটা আর এর মান দিয়ে দিলে আমি কিন্তু ওয়াই এর মানও বের করে ফেলতে পারবো। এখন আমার থেটার মানটা দরকার। থেটা মানে হচ্ছে এই থেটা, এই থেটার মানটা আসলে কিভাবে বের করা যায় এই জিনিসটা আমরা একটু দেখি। আমরা দেখো এখানে দুইটা জিনিস পাইছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, মনে হয় দেখা যাচ্ছে। এই দুইটা সমীকরণ পাইছি, এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। আমি একটু উপরে লিখি, তাহলে কনফিউজ হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে কিনা। আমি ডাস্টার করে রাখছি। আমি এখানে পেয়েছি ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা, এক্স ইকুয়াল টু আর কস থেটা। আচ্ছা, আমি যদি এই সমীকরণকে এটা দ্বারা ভাগ করে দেই, তাহলে কাহিনীটা কি ঘটে? ওয়াই বাই এক্স, আর আর কাটা যায়, ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থেটা। তাহলে থেটা ইকুয়াল টু কি আসতেছে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমি কিন্তু বুঝতে পারতেছি যে যদি আমাকে কার্টেশিয়ান থেকে পোলার থেকে কার্টেশিয়ানে নিতে বলে, তাহলে আমি এক্স ইকুয়াল টু পাবো আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু পাবো আর সাইন থেটা। আর যদি আমাকে কার্টেশিয়ান থেকে পোলারে নিতে বলে, তাহলে আমি আর এর মানটা পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থেটার মানটা পাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার একটু দেখি সব এখন পর্যন্ত ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ধরো একটা ম্যাথ দেয়া আছে আমাকে, 3 আর 30 দেয়া আছে, অথবা এইভাবে দেয়া আছে 3 আর পাই বাই 6, একই কথা, ঠিক আছে। আমাকে বললো এটা এটা আচ্ছা এটা কোন কোঅর্ডিনেটে দেয়া আছে, এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে দেয়া, পোলার কোঅর্ডিনেটে দেয়া আছে। আমাকে বললো কার্টেশিয়ানে ট্রান্সফার করতে হবে। তাহলে খুবই সিম্পল, আমরা এক্স ইকুয়াল টু জানি, আর মানে হচ্ছে 3, কস থিটা মানে 30 ডিগ্রি ইকুয়াল টু 3 ইন্টু কস 30 ডিগ্রি মান কত, √3/2, তার মানে আসলো 3√3/2। আর ওয়াই ইকুয়াল টু দিল আর সাইন
থিটা ইকুয়াল টু 3 ইন্টু 1/2 ইকুয়াল টু কত আসলো 3/2। আচ্ছা, তার মানে এক্স আর ওয়াই কিন্তু হয়ে গেল, এখানে কিন্তু আর কোনো কোণ নাই, তার মানে দুইটাই অ্যাবসোলিউট ভ্যালু আছে, তার মানে এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কিন্তু সমস্যা হচ্ছে আমাকে যদি এই দুইটা মান দিয়ে বলতো পোলার কোঅর্ডিনেটে প্রকাশ করো, আমি তো আর বের করে ফেলতাম, কিন্তু তখন থেটাটা বের করতে গেলে একটু ঝামেলা হয়। এই থেটাটা বের করতে গেলে কি ঝামেলা হয় এটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। ওকে, দেখো ধরি আমরা কয়েকটা বিন্দু আছে, এটা হচ্ছে 1 1 বিন্দু, আর এটা হচ্ছে -1 1 বিন্দু, আর এটা হচ্ছে -1 -1 বিন্দু, আর এটা হচ্ছে 1 -1 বিন্দু। এই চারটা বিন্দু আছে, এই চারটা বিন্দু কিন্তু আমার কার্টেসিয়ানে আছে। আমাকে এটাকে কি করতে হবে, পোলারে নিতে হবে। তাহলে দেখো পোলারে নেওয়ার সিস্টেমটা কি, প্রথমে আর বের করতে হবে, তারপরে থিটা বের করতে হবে। আমরা একটু আর বের করি। আর সমান কি, √1² + 1² ইকুয়াল টু √2। দেখো এখানেও কিন্তু সেমই আসবে, আর ইকুয়াল টু √1² + 1² ইকুয়াল টু √1 + 1 ইকুয়াল টু √2। দেখো সবগুলাই কিন্তু মূলত আর ইকুয়াল টু √2 আসবে, কারণ আমরা এখানে কি করতেছি, এখানে আমরা নেগেটিভ পজিটিভ যাই থাকুক তার উপরে স্কোয়ার করতেছি। সো দ্যাটস ওয়াই সবগুলোর মান সেম আসবে। কিন্তু থেটাটা দেখো, থেটার কাহিনীটা কি, থেটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমার থেটা ইকুয়াল টু আসবে tan ইনভার্স y/x, তার মানে tan ইনভার্স 1। তাহলে tan কত এর জন্য এর মান 1 হয়, 45 এর জন্য। তাহলে থিটা ইকুয়াল টু এই ক্ষেত্রে আসছে 45 ডিগ্রি। আচ্ছা, আমি যদি 3 নাম্বারটা চিন্তা করি, এটা ছিল 1 1 আর এটা ছিল -1 -1, এখানে থিটাটা কি আসে, tan ইনভার্স -1 ডিভাইডেড বাই -1, tan ইনভার্স 1, এটাও 45 ডিগ্রি। তার মানে আমি দেখতেছি আমার এখানেও 45 ডিগ্রি আসতেছে, এখানেও 45 ডিগ্রি আসতেছে, কিন্তু এই দুইটা জিনিস কি সেম ছিল না, এই দুইটা জিনিস সেম ছিল না। তাহলে আমরা নিশ্চয়ই কোনো একটা জায়গায় একটু ভুল করতেছি, আসলে ভুলটা আমরা কোথায় করতেছি এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমরা ম্যাথমেটিক্যালি সূত্রেতেও আমরা এটা করলাম, আমরা এটা একটু বুঝে করার চেষ্টা করি, তাহলেই আমরা দেখব ভুল জিনিসটা আমরা বের করে ফেলতে পারছি। আসলে এই যদি আমার অক্ষ হয়, এই পাশে তো পজিটিভ, এ পাশে হচ্ছে আমার নেগেটিভ, সরি হ্যাঁ, এক্স এর এই পাশে পজিটিভ, এ পাশে নেগেটিভ, ওয়াই এর উপরে পজিটিভ, ওয়াই এর উপরে নিচে নেগেটিভ। তাহলে আমার 1 1 বিন্দুটা কোথায় হবে, 1 1 বিন্দুটা হবে এখান থেকে 1 আর এখান থেকে 1, তাহলে এইখানে হবে আমার 1 1 বিন্দু। এবং এই যে এটা হচ্ছে আমার আর, যার মান আসছে আমার √2। কোনটা হবে, এই যে মনে আছে না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা, এই যে এখান থেকে ধনাত্মক দিকের সাথে যেই কোণটা, সেটা হচ্ছে আমার থেটা। তাহলে এই থেটা সমান আমার আসতেছে 40 tan ইনভার্স 1/1 ইকুয়াল টু tan ইনভার্স 1 ইকুয়াল টু 45 ডিগ্রি। এই ক্ষেত্রে এবার আমরা একটু দেখার চেষ্টা করি। এই ক্ষেত্রে বিন্দুটা হচ্ছে -1 আর -1, তার মানে -1 এইদিকে মাইনাস একবার, নিচের দিকে মাইনাস আর একবার। এই যে বিন্দুটা হচ্ছে -1 -1, ঠিক আছে। তাহলে এইটুকুর দূরত্ব কত আমাকে বলো তো, এইটুকুর দূরত্ব হচ্ছে আমার 1, -1 না, এটা 1, কারণ আমি দূরত্ব বলতেছি, এইটুকুর দূরত্ব হচ্ছে আমার 1, তার মানে আমার এই যে -1 এর মডুলাস, দূরত্ব সবসময় পজিটিভ হয়। আর এইটুকু কত, এইটুকুও দূরত্ব 1, কারণ এইটুকু তো নিচের দিকে -1 নামছে, তার মডুলাস সমান কত হবে 1। আর
এইটা হচ্ছে √2। এবার আসি আমরা থিটা কোণটাকে নিব। থিটা যেন কি ছিল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা আসছে সেই কোণটা। তাহলে একটা জিনিস দেখো, এক্স অক্ষ থেকে এই কোণটা এই পর্যন্ত আসলে কত হয়, প্রথমে কতটুকু আসছে, 180 ডিগ্রি আসছে। তার মানে এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, এবং তারপরে আরও একটু সামনে গেছে, 180 ডিগ্রি তো আসছেই, তারপরে আর একটুখানি। তাহলে এই একটুখানির মান যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি এইখান থেকে এই পুরো জিনিসটার মান বের করে ফেলতে পারবো, বা এই কোণের মানটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা এই একটুখানির মানটা কিভাবে বের করব? আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই একটুখানি কোণের মান বের করতে যাচ্ছি। এই কোণের সাথে যেই বাহু থাকে সেটা হচ্ছে আমার ভূমি, আর অপরটা হচ্ছে আমার লম্ব। তার মানে এখানে আমার ট্যান থিটা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভূমি লম্ব 1/1 ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু 45। তার মানে আর একটু মানে হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে যোগ করলে কত আসে, 225 ডিগ্রি। তার মানে এটার অ্যান্সার হবে 225 ডিগ্রি। 45 ডিগ্রি আগের অ্যান্সারটা ভুল ছিল। আমরা আশা করি বুঝতে পারছি কীভাবে আমরা এই জিনিসটা নির্ণয় করছি। ঠিক আছে, তো আমরা কি করছি, প্রথমে এইটাকে এই পর্যন্ত আসছি, 180 আসছি, তারপরে তো আমার আর একটু গেছি। সো এই জিনিসটাকে আমার হিসাব করতে হবে। সো থিটার মান বের করার সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি বাকি দুইটাও বের করে দেখাচ্ছি। বাকি দুইটা পরে বলছে কি, -1 আর 1 বিন্দু। দেখো খুবই ইজি, এখন তোমরা পারবা। -1 আর 1 মানে পজিটিভ দিকে, এবার এইখানটায়। ঠিক আছে, তো এই বিন্দুটা তো 1, আর এইটুকু -1-এ আসছে ঠিকই, কিন্তু এই বিন্দু দূরত্ব হচ্ছে 1, এটা হচ্ছে √2। ওকে, সো আমার দরকার থিটা। থিটা কোন পর্যন্ত, দেখো 180 ডিগ্রি কিন্তু এই পর্যন্ত, কিন্তু এ কি এই পর্যন্ত আসছে, এই আর কি এই পর্যন্ত আসছে, আর তো আসছে মাত্র এই পর্যন্ত, পুরোটা তো যায় নাই। তাহলে আমি কি করতে পারি, আমি এই পুরোটা বের করে যদি সেই পুরোটা থেকে এই কোণটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি এই পাশের কোণটা পেয়ে যাচ্ছি। ওকে, তার মানে আমার এখানে থিটা ইকুয়াল টু কি হবে, 180 ডিগ্রি আমি প্রথমে চলে আসলাম, মাইনাস এই কোণটা। এই কোণটা কিভাবে বের করে, এটা কোণ, তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ। ঠিক, থিটা ইকুয়াল টু ওই যে আগের মতো, এই যে সেম সিস্টেম আসবে 45 ডিগ্রি। তার মানে এবার 180 মাইনাস 45, তাহলে আসবে কত, 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাকে যখন বলবে -1 1, সেই ক্ষেত্রে আমি কি করব, 180 পর্যন্ত এসে ব্যাকে যাইতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমার 50 লিখতে হচ্ছে। এবার আমরা 4 নাম্বারটা দেখি। চার নাম্বারটা ছিল 1 - 1। 1 - 1 এর জন্য ব্যাপারটা কি হয়, 1 পজিটিভ দিকে এই পাশে, -1 এখানে। ঠিক আছে, তাহলে এইটুকু দূরত্ব 1, এইটুকু দূরত্ব 1, আমি কিন্তু দূরত্ব বলতেছি। ঠিক আছে, এই জন্য পজিটিভ, আর এইটুকু তো আমরা বের করে ফেলছি, আর এটা হচ্ছে √2। এবার দেখো, তোমার সবসময় মনে রাখতে হবে এক্সের ধনাত্মক দিকের সাথে। তাহলে এইভাবে আসলে এটাকে এই পর্যন্ত আসতে হবে। তার মানে কি দেখতেছি, সে 180 পর্যন্ত আসছে, তারপর আরও একটা ঘর গেছে, মানে এখানে কত আসছে, তাহলে 270 পর্যন্ত আসছে, তারপর আরেকটুখানি গেছে। অথবা তুমি আরেকটু বলতে পারো যে এই সে পুরাটা ঘুরছে, মানে এই পুরাটা ঘুরলে তো 360 হয়, 360 ডিগ্রি মাইনাস এইটুকু কোণ, তাহলে কিন্তু তুমি এই কোণটা, এই যে এই পাশের পুরা কোণটা পেয়ে যাবা। তাহলে আমরা যদি 360 মাইনাস এইটুকু কোণ করে দেই, তাহলে কিন্তু আমি পুরো কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে 360 মাইনাস আমার এইটুকু কোণের মান দরকার। ঠিক ওই আগের মতো ট্যান ইনভার্স 1/1 করলে এইটুকুর মান আসে 45 ডিগ্রি, মানে 360 মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত আসবে,
315 ডিগ্রি। ওকে, আর একভাবে এটা নির্ণয় করা পসিবল, সেটা হচ্ছে তুমি বললা ভাইয়া আমি এই পুরোটা ঘুরবো না, আমি শুধুমাত্র এই নেগেটিভ দিকে ঘুরবো, যেমন ওই যে সেই আমার গুপ্তধন খোঁড়ার টাইমে, ঠিক আছে, আমি শুধুমাত্র এই নেগেটিভ দিকে ঘুরবো। তাহলে এই নেগেটিভ দিকে ঘুরতে হইলে তোমার এইটুকুর মান বের করাই যথেষ্ট। কিন্তু মনে রাখবে তুমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় কোণের মান নিচ্ছ। অ্যান্টি ক্লক মানে কি, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, আমার ঘড়িটা ডিসিটা এই দিকে ঘুরে, তো তুমি উল্টা দিক থেকে সবসময় কোণের মান নিতে হবে। যেহেতু তুমি যদি ঘড়ির কাঁটার দিকে যাও, তার মানে তুমি আমাদের যেই দিকে মান নেই তার উল্টা দিকে যাচ্ছ। উল্টা দিকে যাওয়া মানে তোমার নেগেটিভ দিকে যাওয়া। সো তুমি এই কোণটার মান বের করলে 45 আসে, তো তুমি যদি এখানে লেখো থিটা ইকুয়াল টু -45 ডিগ্রি, তাও তোমার অ্যান্সার কারেক্ট, দুইটার মান একই আসবে। ঠিক আছে, থিটা ইকুয়াল টু -45 ডিগ্রি লিখতে পারো অথবা 315 লিখতে পারো। -45 কেন? কারণ তুমি উল্টো দিকে যাচ্ছ। যদি তুমি শুধু 45 ডিগ্রি লেখো তাহলে কিন্তু তুমি গোল্লা পাবা। ওকে, আচ্ছা, তাহলে তোমরা আশা করি এইটুকু বুঝতে পারছো। এবার আমরা দেখব পোলার থেকে কার্তেশিয়ান, আর কার্তেশিয়ান থেকে পোলার সমীকরণ থেকে কার্তেশিয়ান সমীকরণে কীভাবে নিয়ে যায়, আর কার্তেশিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণে কীভাবে নিয়ে যায়। আচ্ছা, আমি একটা সমীকরণ লিখি, x² + y² = a²। আমরা দেখেই বুঝতে পারতেছি এটা একটা কার্তেশিয়ান সমীকরণ, কারণ আমরা দেখব চলকগুলো আসলে পোলারে আছে নাকি কার্তেশিয়াতে আছে। x y থাকা মানে হচ্ছে কার্তেশিয়ানে আছে, আর 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 থিটা থাকা মানে হচ্ছে চলক, সেটা হচ্ছে পোলার সমীকরণ। এ তো একটা কনস্ট্যান্ট, এটা দেখার বিষয় না। ঠিক আছে, তো আমাকে এই জিনিসগুলোকে যদি আমি কার্তেশিয়ান পোলারে কনভার্ট করে ফেলি, তাহলেই মূলত আমার সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো জানি x = x যখন কার্তেশিয়ানে, তখন পোলারে সেটা কনভার্ট করলে কি হয়, সেটাকে আর cos থিটা হয়। তাহলে আর cos থিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার = a² সমান r² cos স্কোয়ার থিটা প্লাস r² সাইন স্কোয়ার থিটা = a²। এখান থেকে r² কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা = a²। তাহলে আর আসবে cos স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান, আমরা ঢা মুখস্থ করে ফেলছিলাম, সেটা কত 1 সমান a²। তাহলে আর হচ্ছে a। এটাই হচ্ছে আমার কার্তেশিয়ান পোলার সমীকরণ। দেখো এখানে কিন্তু এক্স আর ওয়াই নাই, এখানে শুধু আর আছে, যেটা একটা পোলার সমীকরণের এলিমেন্ট। ঠিক আছে, ওকে, আমরা আর একটা দেখবো, সেটা হচ্ছে r² = a² cos 2 থিটা। এটা কি সমীকরণ? এটা হচ্ছে তোমার পোলার সমীকরণ, কারণ এখানে চলকগুলো কি আর আর থিটা, এখানে এক্স ওয়াই নাই। তাহলে আমরা এটাকে কার্তেশিয়ানে কনভার্ট করব। সেটা কিভাবে করব? দেখো, r² = a²। আমরা একটা জিনিস জানি, cos 2 থিটার একটা সূত্র আছে, cos 2 থিটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখতে পারি আমরা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার একটা জিনিস দেখো, আমরা তো এটাকে আর কোনোভাবে কনভার্ট করতে পারি না। এক্স ওয়াইতে কনভার্ট করতে হলে কস বা সাইনের আগে একটা আর লাগবে, যেহেতু এখানে cos স্কোয়ার আছে, তাহলে এর পাশে একটা r² লাগবে, তাহলেই আমরা কনভার্ট করতে পারবো। সো আমাকে r² নিয়ে আসতে হবে। তো আমরা একটা উভয় পক্ষে r² দিয়ে গুণ করে দিই, তাহলে এটা আসবে r⁴ a² cos স্কোয়ার থিটা মাইনাস r² সাইন স্কোয়ার থিটা। ওকে, r⁴ a², আর এখানে দেখো r² cos স্কোয়ার থিটা মানে কি x² মাইনাস এখানে আসতেছে কি আমার r² সাইন স্কোয়ার থিটা, তার মানে কি y²। আর এইখানে আমরা r⁴ কে কিন্তু লিখতে পারি r² হোল স্কোয়ার। আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি মনে আছে? এই যে আমরা আগে লিখছিলাম
আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাকেই আমরা লিখতেছি আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে কিন্তু আর থিটা মানে পোলারের কোনো চলক নেই, তাহলে আমার এখানে কার্তেশীয়তে কনভার্ট হয়ে গেছে অলরেডি। ওকে, তো এগুলো খুবই সিম্পল, এগুলো আশা করি তোমরা দেখলেই পারবা। আজকে একদম বেশি ডিটেলসে পড়াইলাম। ব্লাড দেখা যাচ্ছে? আচ্ছা, ব্লাড দেখায় মনে হয় নেট প্রবলেম করতেছে মেবি। আচ্ছা, আমাকে এখন একটু জানাও তো যে এখনও ব্লাড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তোমাকে আমি একটু জানাও তো এখনও ব্লাড দেখা যাচ্ছে আর কথা শোনা যাচ্ছে কিনা। এখনও ব্লাড দেখা যাচ্ছে? ক্যামেরাটা আর একটু জুম করলে ভালো হতো, এখন তো ক্যামেরা জুম করা মুশকিল রে ভাই। আচ্ছা, আমি ট্রাই করে দেখতেছি। আমার সাউন্ড বেশি আসে? ওকে, আমার সাউন্ড বেশি আসে, তাইলে কি করা যায়? দাঁড়াও, আর একটু গভীরে নিয়ে যাই, তাইলে সাউন্ড আর একটু কম আসবে। এখন কি ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লাস দেখতেছে আমার খুব পরিচিত একজন, শামসুল আশরাফিন। আচ্ছা, শামসুল আশরাফিন কেমন আছো ভাইয়া? শামসুল আশরাফিন হচ্ছে আমার ঢাকার প্রথম স্টুডেন্ট। আমি যখন ঢাকায় যাই তখনকার আমার ঢাকার শিক্ষা জীবনের প্রথম স্টুডেন্ট ছিল শামসুল আশরাফিন। আচ্ছা, বেশি জুম হয়ে গেছে আবার, কি মুশকিল রে ভাই। একজন বলে জুম করতে আর একজন বলে বেশি জুম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আরেকটু জিনিস দেখব, তারপরে আমরা হচ্ছে একটা কনসেপ্ট বুঝবো, তারপরে আমরা আজকে লাইভ ক্লাস শেষ করব। যেহেতু নেটে প্রবলেম দিচ্ছে, আমরা নেক্সট ডে আসলে তারপরে থেকে আবার কন্টিনিউ করব, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দূরত্ব, তোমার আমার দূরত্ব। ঠিক আছে, এই লকডাউনের সময় করোনার জন্য আমরা সবাই অনেক দূরে আছি, ঠিক আছে? আমরা দূরত্ব বজায় রেখে চলি। এখন আমরা আসলে কতটা দূরত্বে আছি, সেই দূরত্ব কিভাবে পরিমাপ করা যায়, আমরা আসলে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, আমরা কিন্তু সবাই জানি দূরত্ব নির্ণয়ের সূত্র কি। দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা আমরা সবাই জানি, ঢা মুখস্থ করে ফেলছি। আসলে এই জিনিসটা কেন হয়, আমি মূলত তোমাদের এই সূত্রগুলো দিয়ে সুন্দরভাবে কিছু ম্যাথ করাই দিতে চাইছিলাম আরও খুব ইজি ওয়েতে, বাট আমার ওই যে কমেন্ট দেখে মনে হয়েছে যে এত আমি আজকে কিন্তু অনেক স্লো এবং অনেক ডিটেলস পড়াচ্ছি, যে মানে একটা জিনিস মানে একদম হাতে ধরে ধরে যেভাবে পড়ায় সেভাবে পড়াচ্ছি। তোমরা আজকে আমি একটু জানাবা যদি আমার কিছু জিনিস স্কিপ করতে হয়, যে হ্যাঁ ভাইয়া এত ডিটেলস লাগবে না, আর একটু শর্ট করে টপিকগুলো জাস্ট টাচ করে যাবেন, তাইলে আমি সেভাবে করব, ঠিক আছে? একটু আমাকে জানাবা। তো এই জিনিসটা আসলে কিভাবে আসে আমরা এটা বোঝার চেষ্টা করি।
এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, অ্যান্ড এটা হচ্ছে ধরো তুমি, আর এইটা হচ্ছে আমি। এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আমি। তোমার আমার দূরত্ব কত সেটা আমি বের করব। তোমার আমার এই যে এই দূরত্ব। আচ্ছা, আমি যদি বলি এইখান থেকে, আচ্ছা এখানে আমরা একটা মাপ দিয়ে নেই। তোমার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 বা x2 y2 ধরি তোমাকে। আমার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, ঠিক স্থানাঙ্ক, ঠিক আছে? ভুল বলছি, তোমার স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আমারটা হচ্ছে x1 y1। আমরা এই তোমার থেকে এক্সের উপর একটা লম্ব টানলাম। আচ্ছা, তোমার থেকে যখন এক্সের উপর লম্ব টানলাম, তার মানে এইটুকু লম্বটুকুর মাপ কত? y2। কারণ এই এক্স থেকে যত দূর গেছো সেটাই তো তোমার y2 এর মান না, এটাই হচ্ছে y2। আর এই y অক্ষ থেকে তোমার দূরত্ব কত? x2। আর আমার থেকেও যদি আমি এখানে একটা লম্ব টানি, তাহলে এই এক্স অক্ষ থেকে আমার দূরত্ব কত? y1। আর এই y অক্ষ থেকে আমার দূরত্ব কত? x1। এটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। ওকে, এবার আমরা আর একটা কাজ করব। এখান থেকে এই রেখার উপর একটা লম্ব টানবো, ঠিক আছে? মনে করি এটা পি। তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে এটিপি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এটিপি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। ওকে, যেখানে এটি হচ্ছে অতিভুজ। আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? এটি স্কোয়ার বা এটি সমান √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে টিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি কোনোভাবে টিপি আর এপি এর মান বের করতে পারি, তাহলেই কিন্তু আমি এই যে টিপি আর এপি এর মান বের করতে পারলে কিন্তু আমি এটি এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখন টিপি আর এপি এর মান বের করার চেষ্টা করি। একটা জিনিস একটু আমাকে বলো, দেখো এই ওয়াই অক্ষ থেকে এই এ বিন্দুর এক্স অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে x1, আর এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে x2। তাহলে এইটুকুর দূরত্ব কত হবে? এইটুকুর দূরত্ব কত হবে? এই যে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলে তো এইটুকু পেয়ে যাচ্ছি। তার মানে x1 - x2। আর এইটুকু জিনিসটাই কি আমার টিপি না? তার মানে এই টিপি এর জায়গায় আমি লিখতে পারি x1 - x2। আবার একটু ভালো করে দেখো, এই পর্যন্ত দূরত্ব কত? x1, কারণ কি এই যে এই বিন্দুর স্থানাঙ্ক x1, তার মানে এখানে x1 আছে, তাই না? আর এইটুকু হচ্ছে x2। তাহলে x1 থেকে x2 বাদ দিয়ে দিলে আমি এইটুকু পেয়ে যাচ্ছি, আর এইটুকু সোজা উঠেইলে কিন্তু টিপি। তাহলে টিপি এর জায়গায় আমি লিখতে পারতেছি x1 - x2 হোল স্কোয়ার প্লাস, এবার দরকার কি এপি। দেখো এই এ থেকে এই জায়গাটার দূরত্ব কত? y1 না? বিকজ এই থেকে এইটা y এর মানই তো এখানে উঠছে, এই যে y1। আর এইখান থেকে এই জায়গাটার দূরত্ব কত? এখান থেকে এই জায়গার দূরত্বের সমান এখান থেকে এই জায়গার দূরত্ব কত? y2। তার মানে এইটুকু কত? y2। তাহলে এইটুকু জায়গা কতটুকু হবে? এই y1 থেকে যদি আমি y2 বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমি এই জায়গাটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এইটুকু হবে y1 - y2। তাহলে এইটুকু মানি তো এপি। তাহলে এপি এর জায়গায় আমি বলতে পারি y1 - y2 হোল স্কোয়ার। দেখো আমার কিন্তু এই যে দূরত্বের, তোমার আর আমার দূরত্বের সূত্র বের হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর থেকে আর এই সব সূত্র এটা মুখস্থ করবে না। কেউ যদি তোমাকে বলে যে সূত্রটা আসলে তুমি কই পাইছো, তুমি কি স্বপ্নে দেখছো আমার মতো? না, তুমি বলবা যে এই জিনিসটা এইভাবে আসছে, তুমি যাতে বুঝাই দিতে পারো। ওকে, মানে যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এর ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, আর টোটালটার উপর √। আশা করি বুঝতে পারছো।
আইডিয়া করে করে বুঝতে হচ্ছে কারণ কি কারণ কি নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আমি চেষ্টা করবো নেক্সট লাইভ ক্লাসে যাতে নেটওয়ার্ক আরও ক্লিয়ার রাখা যায়, দেখি কোনো একটা ওয়ে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আমার ওয়াইফাইতে আসলে কয়েকদিন ধরে প্রবলেম করছে, কিন্তু আমি তো দেখতেছি এখানে বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় আলো পড়তেছে, দ্যাটস ওয়াই তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, আমি এই জায়গাটা অ্যাভয়েড করবো এখন থেকে, হ্যাঁ এই জায়গাটা আমি লিখবো না। আচ্ছা তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, দেখি তোমরা শেয়ার করতেছো কি না, কয়জন আছে দেখি। ওকে, অনেক কমে গেছে, ভেরি গুড। বেশিক্ষণ ক্লাস হইলে ভালো লাগে না কারো। আচ্ছা দেখি তাও আমার সাথে এখন কে কে আছে। আমার সাথে এখন আছে রামিজ ফারিহা, তারপরে আছে এমডি আমার সেই ছোটো ভাই সজীব, তারপরে চাঁদনি বারোয়া, তোমার সাউন্ড আশা করি ঠিক হয়ে গেছে এখন। তারপরে আছে সালিম সাদমান সিয়াম, হৃদয় আহমেদ, আলামিন সর্দার, লক্ষ্মী দত্তা, এইভাবে ডিটেলস পড়ান। ওকে, আমার ডিটেলস পড়াইতে আসলে না আমারই বোর লাগতেছে, এই জন্য আমি বলতেছিলাম। যাই হোক ঠিক আছে, ডিটেলস পড়াচ্ছি। আর আছে আরিয়ান আরিফ। আচ্ছা স্পষ্ট দেখা যাচ্ছে না, স্পষ্ট দেখা যাচ্ছে না ভাই, এটারে কী করি? কিন্তু আমি তো এখানে কিন্তু এই ফোন দিয়ে স্পষ্টই দেখতে পাচ্ছি। তাহলে শিওর তোমার নেটেও সমস্যা আছে, দুই সমস্যা মিলেই হয়ে গেছে। আর একটা আছে ফয়সাল, সে যাতে তার নামটা পড়ি সেজন্য সুন্দর একটা ইমো দিছে, ভেরি গুড। আচ্ছা যাই হোক, আমি এবার নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা এটা যেহেতু আমরা পাইছি, এই কনসেপ্ট থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি। যেমন আমি যদি আর দুইটা বিন্দুর নাম বলি, 3, 5 আর 0, 2 বিন্দুর দেখো মধ্যবর্তী নির্ণয়, আমি বললাম 3, 2 আর 0, 5 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কীভাবে? খুবই সিম্পল, রুট ওভার এটা মাইনাস এটা, এই যে 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 9 প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার 18 হয়ে গেছে। আচ্ছা দেখো আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি? ঠিকই তো মনে হয় লিখছি, ঠিক আছে। হ্যাঁ রুট ওভার 18, দেখো তো অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমি কিন্তু ক্যালকুলেশন অনেক ভুল হয়, আগেই বলে দিছি ভাই, এটা আবার ভাইরাল করে দিও না। বিটিভির এক আপা দেখছি যোগ করতে গিয়ে ভুল করতে, ভুল করে সে পুরো ভাইরাল হয়ে গেছে। আসলে ভাই হয় এগুলো, আমার প্রচুর ক্যালকুলেশনে ভুল হয়, ঠিক আছে। তোমরা এটা জিনিস দেখো, তোমরা আসলে যেটা বুঝাচ্ছি সেটা বুঝতেছো কিনা। ক্যালকুলেশন তোমরা আমার হিসাব করে আমাকে বলবা, ঠিক আছে, তোমরা আমার ক্যালকুলেটার। ওকে আচ্ছা, আশা করি তোমরা এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবা। এই বিন্দুর দূরত্ব নিয়ে কিছু ম্যাথ তোমাদের বইয়ে আসে, এটা হচ্ছে একদম বেসিক কীভাবে দূরত্ব নির্ণয় করতে হয়। আর এই যেই ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো আমি তোমাকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, যে এই কনসেপ্ট দিয়ে আসলে কী কী ম্যাথ সলভ করা পসিবল হয়। আচ্ছা এই কনসেপ্ট দিয়ে কিছু ধরো ত্রিভুজ সংক্রান্ত কিছু ম্যাথ সলভ করা যায়। ত্রিভুজ সংক্রান্ত কিছু ম্যাথ কীরকম দেখো, এরকম একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, দিয়ে তোমাকে বলে প্রমাণ করো যে এই ত্রিভুজ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা একটা জিনিস দেখো, সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে তার শর্ত কি? তাহলে তার শর্ত হচ্ছে 3টা বাহুই সমান হইতে হবে। তাহলে তোমার যদি এইটার স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক আর এটার স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে তুমি কি করবা? এবি এর দূরত্ব নির্ণয় করবা, বিসি এর দূরত্ব নির্ণয় করবা, এসি এর দূরত্ব নির্ণয় করবা। তখন যদি দেখো এই 3টা দূরত্বই সমান, এই যে দূরত্ব নির্ণয়ের সূত্র একটু দেখা দিচ্ছি, দূরত্ব নির্ণয় করতে পারো, এই 3টা দূরত্বই সমান, তাহলে কি সেটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এবার বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে কোনো 3টা দৈর্ঘ্য নির্ণয় করবা, করে দেখবা যে কোনো 2টা সমান আর একটা অসমান। যেমন হচ্ছে এবি সমান বিসি বাট এসি সমান না, তাহলে সেটা কি হয়ে যাবে? সমদ্বিবাহু ত্রিভুজ। প্রসিডিওর কিন্তু একই, তোমার 3টা দূরত্ব নির্ণয় করবা, দেখবা 3টাই সমান সমবাহু। যদি দেখবে 2টা সমান একটা অসমান, তাহলে সমদ্বিবাহু। আবার বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজের শর্ত কি? সেই পিথাগোরাসের উপপাদ্য। সেটা কি হবে? এবি স্কোয়ার সমান হবে এসি স্কোয়ার প্লাস
বিসি স্কোয়ার, মানে যে কোনো দুইটা বাহুর বর্গ অপর আরেকটা বাহুর বর্গের সমান যদি দেখো সেরকম, তাহলে তুমি বুঝবে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে তখন তুমি দেখবে এখানে আসলে এগুলো সমান হচ্ছে না, ঠিক আছে। সো তখন সমান হইতেও পারে, বাট তুমি যদি সমকোণী বলে তাহলে শর্ত হচ্ছে কি তুমি যে কোনো একটা বাহুর বর্গ হবে বাকি দুইটার বর্গের যোগফলের সমান। এই টাইপের তোমার অনেকগুলো ম্যাথ আছে, যদি তুমি দূরত্ব বের করতে পারো তাহলে এই টাইপের ম্যাথগুলো তুমি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। এবার আসি তোমাদের চতুর্ভুজ সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে। চতুর্ভুজ সংক্রান্ত প্রবলেমগুলোকে আমি দুইটা সেক্টরে ভাগ করে দেই। একটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এই আয়তক্ষেত্রটাকে একপাশে একটু খোঁচা মাইরা বানাই দিলাম এটা সামান্তরিক, ঠিক আছে। আর একটা হচ্ছে বর্গক্ষেত্র, আর এই বর্গক্ষেত্রকে একপাশে একটু খোঁচা মেরে বানাই দিলাম আমি রম্বস। ওটা লিখে দিই, রম্বস। এবং এগুলোর মার্কিং করার কিন্তু একটা সিস্টেম আছে। আমরা অনেক সময় এভাবে মার্কিং করি, এ বি সি ডি, না এটা রং। তুমি যেখান থেকেই মার্কিং শুরু করো এক সিরিয়ালে মার্কিং করতে হয়। এ বি এখানে হবে সি, এখানে হবে ডি। তুমি এখান থেকে এ শুরু করো, কোনো সমস্যা নেই, তাহলে এ বি সি ডি এগুলো মার্কিং করতে হয়, ঠিক আছে। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। তাহলে আমরা এক সাইড থেকে ঘুরে অপর সাইডে মার্কিংয়ে আসবো। ওকে, আমাকে অনেক সময় এরকম বলে দেয় যে এরকম একটা চতুর্ভুজের 4টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, চতুর্ভুজটা কীরকম সেটা নির্ণয় করো। হইতে পারে সামান্তরিক, হইতে পারে আয়তক্ষেত্র, হইতে পারে বর্গ, হইতে পারে রম্বস, ঠিক আছে। এগুলো নির্ণয় করতে বলে। এগুলো কীভাবে নির্ণয় করবা? খুবই ইজি। দেখো দেখো একটা জিনিস, এই দুইটার ক্ষেত্রে একটা জিনিস কমন কি, এদের বিপরীত বাহুগুলো সমান। দেখো এইটা আর এইটা, এইটা আর এইটা, এইটা আর এইটা সমান, ঠিক সেম। এইটা আর এইটা, এইটা আর এইটা সমান। তার মানে এই ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে এবি সমান সিডি আর এডি সমান বিসি। এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রেও সেম। আর এই ক্ষেত্রে দেখো এই 4টা বাহুই কিন্তু সমান হয়। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমাকে কি প্রমাণ করতে হবে? এই দুইটার ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে এবি সমান বিসি সমান সিডি সমান এডি, যে 4টা বাহুই সমান। ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে 4টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, করে দেখতে হবে যে বিপরীত দুইটা সমান নাকি 4টাই সমান। যদি 4টাই সমান হয় তাহলে হয় বর্গ হবে, না হয় রম্বস হবে। আর যদি দেখি বিপরীতগুলো সমান তাহলে হয় আয়তক্ষেত্র হবে, না হয় সামান্তরিক হবে। ওকে, আমি মনে করলাম দেখতেছি দুইটা সমান, যে বিপরীত দুইটা সমান, তাহলে এটা আয়তক্ষেত্র হবে নাকি সামান্তরিক হবে। এখন কোশ্চেন হচ্ছে এটা। দেখো তুমি এইটুকু আসার পরে যখন বুঝে ফেলছো এটা আয়তক্ষেত্র বা সামান্তরিক, তুমি এদের কর্ণ নির্ণয় করবা। কর্ণ তাহলে কি হবে? সবসময় বিডি হবে, অথবা বিডি হবে আর এসি হবে। দেখো আয়তক্ষেত্রের জন্য কিন্তু কর্ণ দুইটাই সমান হয়, আর সামান্তরিকের জন্য দেখো কর্ণ দুইটা কিন্তু সমান হয় না, এই কর্ণটা একটু ছোট হয়। তাহলে তুমি যখন বুঝে ফেলছো এটা আয়তক্ষেত্র বা সামান্তরিক, তখন জাস্ট তুমি দুইটা কর্ণের দূরত্ব নির্ণয় করে ফেলবা। যদি দেখো কর্ণ দুইটা এসি সমান বিডি হচ্ছে তাহলে সেটা আয়তক্ষেত্র। যদি দেখো এসি আর বিডি সমান হচ্ছে না তাহলে সেটা সামান্তরিক। ঠিক সেম হচ্ছে বর্গ আর রম্বসের ক্ষেত্রে। যদি দেখো 4টা বাহুই সমান তাহলে তো শিওর হয়ে গেল এটা বর্গ হবে অথবা রম্বস হবে। তাহলে তুমি কি করবা তখন? তুমি তখন এদের কর্ণ নির্ণয় করে ফেলবা। যদি দেখো এসি আর বিডি সমান তাহলে হচ্ছে এটা বর্গ, আর যদি দেখো এসি আর বিডি সমান না তাহলে এটা হচ্ছে
রম্বস। তো এই টাইপের কোশ্চেনগুলো তো তোমাদের প্রথম চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ আছে যে এরকম বিন্দু দিয়ে বলে এটা প্রমাণ করো, তাহলে তুমি কী করবে, খুব সিম্পলি তোমার 6টা দূরত্ব বের করতে হবে। 6টা দূরত্ব কি, 4টা বাহুর দূরত্ব আর হচ্ছে কর্ণ 2টার দূরত্ব, তাহলে তুমি বুঝে ফেলতে পারতেছো আসলে কোনটা কি। আচ্ছা, অনেকক্ষণ পড়াইতে পড়াইতে কিন্তু আমি টায়ার্ড হয়ে গেছি আসলে। এখন একটু গল্প গুজব করি, তারপরে দেখি ক্লাস শেষ করে দিব। আর যদি দেখি এনার্জি ফিরে আসছে তাহলে আবার সামনে আগায় যাবো, ঠিক আছে? তোমরা একটু লেখো, এখনও যতজন আমার লাইভ দেখতেছো তারা একটু লেখো তো যে তারা কই থেকে ক্লাস করতেছো। আমাকে লিখছে, একজন লিখছে সে লক্ষ্মীপুর থেকে ক্লাস করতেছে মনে হয়, হ্যাঁ। আরিয়ান আরিফ লিখছে সে লক্ষ্মীপুর থেকে। আমি আসি ভাই বরিশাল থেকে, ঠিক আছে? খুব বিখ্যাত একটা জায়গা। আর তুমি আছো নোয়াখালী থেকে, না? আচ্ছা, দেখি তোমরা আর কে কোথা থেকে আসো আমাকে একটু জানাও। ফয়সাল বলেছেন 3.2 ক্লাস কবে করাবেন? 3.2 ক্লাস কবে করাবে এটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে ভাইয়া, তোমাদের গ্রুপের পোস্টের মাধ্যমে, ঠিক আছে? আর 3.1 কি আমি শেষ করবো কিনা বুঝতেছি না। তোমাকে কিছু ম্যাথও দেখাতে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? একটু গল্প করি তারপরে দেখিয়ে দেবো। আগে বলো। হৃদয় আহমেদ বলেছে আমি নরসিংদী থেকে ক্লাস করতেছে। ওকে, মাদারীপুর থেকে কে মুনা, আচ্ছা মাদারীপুর থেকে। আর হৃদয় বলেছে সে নরসিংদী থেকে আছে। ফয়সাল বরিশাল থেকে, ও আমার দেশি লোক। চিটাইঙ্গা, আচ্ছা চিটাইঙ্গা অনেক সুন্দর শহর, বড় শহর, খালি রাস্তাগুলো খারাপ, রাস্তাগুলো অনেক বড়, খালি রাস্তাগুলো খারাপ। সঞ্জিদা টাঙ্গাইল থেকে ক্লাস করতেছে, সঞ্জিদা ফরিদপুর থেকে। আচ্ছা, লক্ষ্মী দত্তা ফরিদপুর থেকে। আরেকজন আছে রংপুর, পুরো বাংলাদেশ এখানে, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে সারা বাংলাদেশের মানুষজন আমাদের সাথে থাকুক, ঠিক আছে? নোয়াখালী, এই জন্যই তো তোর বাচ্চা ভাই বানাইছি রে। হাফিজুর রহমান সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে। আমি গিয়েছি, হ্যাঁ আমি সব জায়গায় গিয়েছি আসলে, আমি প্রতিটা জায়গায় গিয়েছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। পারুল বলেছে ঢাকা থেকে আছে, ওকে। তানজিউল হামিম চাঁদপুর থেকে, চাঁদপুর, ওকে চাঁদপুর, ঠিক আছে। ইলিশ খেতে চলে আসবো এক সময়। আচ্ছা, আমরা আর কিছু একটু ম্যাথ করি। আমরা তো ত্রিভুজ দেখলাম, চতুর্ভুজ দেখলাম, আমি একটা এক্সট্রা ম্যাথ করাই, বৃত্ত দিয়ে একটা ম্যাথ করাই। স্ট্রেট লাইন থেকে বৃত্তের সাথে সংযুক্ত কিভাবে আসলে সৃজনশীল ম্যাথ দিয়ে দিতে পারে, ওকে? একটু ম্যাথটা মনোযোগ দিয়ে শোনো। মনে করো একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 5-3 এবং এর ব্যাসার্ধ হচ্ছে 5 একক। কেন্দ্র 5-3, ব্যাসার্ধ 5 একক, এইটুকু দেয়া আছে। আর বলা আছে এই বৃত্তের যেই জ্যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে? সরি, আচ্ছা আমরা একটু চিত্রটা আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তের কেন্দ্র বলা আছে 5-3 এবং এর ব্যাসার্ধ বলে দেয়া আছে 5 একক। বলা হয়েছে এই বৃত্তের একটি জ্যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আমার এই জ্যায়ের দৈর্ঘ্য দরকার, ওকে? আমি মনে করি কেন্দ্র হচ্ছে ও, এই বিন্দুটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে ডি। আমাকে বলছে কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ 5 একক এবং যেই জ্যাটা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে সেই জ্যায়ের পুরোটা দৈর্ঘ্য দরকার। থিঙ্ক করো আসলে এটা কেমনে বের করতে পারি আমরা, ঠিক আছে? একটা জিনিস দেখো,
আমরা এটাকে 9-10-এর একটা কনসেপ্ট কাজে লাগায় বের করতে পারি। আমরা 9-10 একটা উপপাদ্য পড়ছিলাম, মনে আছে? একটু দেখো তো মনে করে। এই টাইপের ছিল উপপাদ্যের কথাটা, যে যে কোনো বৃত্তের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক লেখা ওই যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখা ওই জ্যায়ের উপরে লম্ব, এই টাইপের কিছু একটা ছিল, ঠিক আছে? যে এই জ্যায়ের মধ্যবিন্দু এবং এই কেন্দ্রের সংযোগ রেখাটা এই জ্যায়ের উপরে কি হবে? লম্ব হবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে পুরো ম্যাথটা ইজিলি সলভ করা পসিবল। কীভাবে দেখো, আচ্ছা, যদি এটা লম্ব হয়ে যায় তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ আসলেই আমাদের কেমন যদি মাথার ভিতরে বসে পিথাগোরাস, তাই না? হ্যাঁ, আমরা সেই পিথাগোরাস দিয়ে এটা বের করব। দেখো, এই পিথাগোরাসের আমার প্রথমে দরকার এডির মান বের করা। তাহলে এডি এর মান বের করলে তাকে আমরা 2 দিয়ে গুণ করলেই তো আমরা এবি এর মানটা পেয়ে যাব, তাই না? তাহলে এডি এর মান বের করার জন্য আগে আমার এইটুকুর মান দরকার, কারণ অতিভুজ আমার আছে আর এই দুইটার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমি এই দুইটা বিন্দুর স্থানাঙ্কের যদি দূরত্ব বের করি তাহলে কিন্তু আমি এই যে লম্বর মানটা পেয়ে যাব। তাহলে এই দুইটার দূরত্ব কি হবে? √5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 ইকুয়াল টু √5। তাহলে এইটুকু মান আমি পেয়ে গেলাম √5। তাহলে এইটুকুর মানটা কত হবে? তাহলে আমি আমার সেই পিথাগোরাসের সূত্রে চলে যাই, যে 5 একক অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমির মান যাই না তাই এডি স্কোয়ার। তাহলে আমি কি করব? এডি স্কোয়ার ইকুয়াল টু 25 - 5, আর এডি বললে √, তার মানে আসতেছে √20। ওকে, তাহলে এই পাশে আসতেছে √20। আচ্ছা দেখো, আমার এই ক্যালকুলেশনে ভুল আছে কিনা? ভুল থাকলে ভাই আমাকে ধরায় দে, আর ভাইরাল করিস না প্লিজ। আমার ক্যালকুলেশনে প্রচুর ভুল হয়, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এটা আসছে √20, আমরা কিন্তু পেয়ে গেছি এডি। তাহলে এডি যদি √20 হয় তাহলে এবি সমান কত হবে? √20 × 2, তার মানে 2√20 বা যাই হোক না কেন, এটাই হচ্ছে তোমার 2 দিয়ে গুণ করলে এটার অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝতে পারছো সবাই। তো এই টাইপের কোশ্চেনগুলো আসলে তুমি ইজিলি সলভ করতে পারবে আশা করি। দেখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। ও, মাশফিক সিলেট থেকে বলতেছে। রুহি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণালী, আমি ঢাকা থেকে। আচ্ছা, পূজা মজুমদার ফ্রম নোয়াখালী মাইজদি। আচ্ছা, আমার একটা মজার স্টোরি আছে, সেটা হচ্ছে এই যে নোয়াখালী আর মাইজদি নিয়ে, ঠিক আছে? আমি একটু বলি। আমি একবার ক্লাস নিতে আমি নোয়াখালী যাচ্ছিলাম, ঠিক আছে? নোয়াখালী যাওয়ার জন্য সবসময় আমাদের বাসের টিকিট করে দেওয়া হয়, বাট ওইখানে আমাকে বলা হয়েছে, কাউন্টার বলে দেওয়া হয়েছে যে ভাই আপনি ওই কাউন্টারে যাবেন, গিয়ে আপনি গেলেই আপনি নোয়াখালীর টিকিটটা পেয়ে যাবেন, আমি ওইখান থেকে আপনি নোয়াখালীর টিকিট পেয়ে যাবেন, আপনি একটু কষ্ট করে ওখান থেকে চলে যান। তো আমি রাতের বেলা গেছি সেই বাস কাউন্টারে, গিয়ে আমি প্রথমে ওই যে কাউন্টারের উপর লেখা থাকে না কই কই গাড়িগুলো যায়, তো আমি ওগুলো পড়তেছি। আচ্ছা, এখানে তো নোয়াখালী যায় না এই গাড়ি, তো আমি কী করলাম, তাহলে মানে আমি ভুল কাউন্টারে আসছি। আমি পাশের কাউন্টারে গেলাম, সেখানেও পড়তেছি যে না, এখানে নোয়াখালীর কোনো গাড়ি নেই। সো আমি আশেপাশের ওইখান থেকে আরও 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি সামনে চলে গেছি, তো যে এখানে দেখি নোয়াখালীর গাড়ি আছে কিনা, না কোনো জায়গায় আমি নোয়াখালীর গাড়ি পাচ্ছি না। তো পরে এক কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করতেছি, ভাই আপনাদের এখানে কি নোয়াখালী গাড়ি যায়? বলছে যে হ্যাঁ মাইজদি যায়। ভাই মাইজদি না, নোয়াখালী যায় কিনা? বলছে ভাই নোয়াখালীর কোনো আসলে গাড়ি নেই, গাড়ি হচ্ছে মাইজদির গাড়ি, মূলত জায়গাটা হচ্ছে মাইজদি, আর নোয়াখালী হচ্ছে আর কি মানুষ যে নোয়াখালীটাকে বড় করে দেখে, মূলত জায়গাটা স্টেশন বা বাজার সেটা হচ্ছে মাইজদিতে, মূলত নোয়াখালী ডিরেক্ট কোনো গাড়ি নেই। আমি এটা ওই দিন ফার্স্ট জানছি, ঠিক আছে? সো আমি আসলে ওই দিন মানে এতটা অবাক হয়েছি যে আমরা এতদিন মানে নোয়াখালী ছোটোবেলায় থেকে নোয়াখালী, বরিশাল, তারপরে এই যে কুমিল্লা, ঢাকা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা শুনে আসছি। তো আসলে যে নোয়াখালী জায়গাটা মূলত আসলে নোয়াখালী ওইরকম পপুলার না, মূলত জায়গাটার নাম যে মাইজদি, যেখানে আসলে বাস টাস গিয়ে থামে, এটা আসলে আমার জানা ছিল না, ঠিক আছে?
ভাইয়া সানজিদা মামুন শম্পা বলেছে ভাইয়া আপনি অনেক মজার সাথে পড়াইতে পারেন। ভাইয়া মজার সাথে আসলে পড়াইতে পারি কিনা জানি না, চেষ্টা করি, তবে ক্লাসে অনেক ভদ্র থাকার চেষ্টা করি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আজকে আর কি কিছু পড়াবো? আজকে আর কিছু পড়াবো না, আজকে এই পর্যন্তই থাকুক। আমরা আসলে নেক্সট একটা ক্লাসে বাকিগুলো জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আশা করি আমরা এই পর্যন্ত ক্লাসগুলো বুঝতে পারছি তোমরা। আচ্ছা, আরেকটা ক্লাস, আরেকটা ম্যাথ করাই, লাস্ট একটা ম্যাথ করাইয়ে তোমাদের আজকের মতো লাইভ শেষ করে দেবো, ঠিক আছে? দাদা আজকে লাইভ অনেক দীর্ঘায়ু হয়ে গেছে, অনেক লং টাইম হয়ে গেছে, ঠিক আছে? পোলাপান বোর হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। ওকে, বলা আছে A5 বিন্দুর দূরত্ব, A5 বিন্দুটি বলা আছে A5 বিন্দুটি 7-2 বিন্দু থেকে এবং Y অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত। 7-2 বিন্দু থেকে এবং Y অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত। এর মান কত? ঠিক আছে, তো আমি যদি এটা বের করি, দেখো বলা হয়েছে এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে, ঠিক আছে? আমার বের করতে হবে এর মান। কিভাবে বের করব? দেখো এটা খুব সিম্পল জিনিস। এখান থেকে এইটুকুর দূরত্ব কি? দেখো তুমি এখান থেকে সোজা নিচে চলে আসো, তার মানে এখান থেকে এইটুকুর এইটুকুর দূরত্ব কি? এ। তারপরে যেটা উঠছে সেটা 5 ছিল বলেই তো বিন্দুটার মান হয়েছে A5। তার মানে এই থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে মূলত এ। আমাকে বলছে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে, এর মান বের করো। আশা করি ব্যাপারটা আর বুঝতে কারো বাকি নেই। তাহলে আমি শুধু এইটুকুর দূরত্বটা যদি দেখি, এইটুকুর দূরত্বটা হচ্ছে আমার √A-7 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার, ঠিক আছে? এইটার দূরত্ব হচ্ছে এইটা। এইটুকু সমান কি হবে? এইটুকুর দূরত্ব, আর এইটুকুর দূরত্ব হচ্ছে কত? এ। আশা করি এটা ক্যালকুলেশন করলেই তোমরা এই ম্যাথের অ্যান্সার পেয়ে যাবে। কীভাবে ক্যালকুলেশন করবো? এই উভয় পক্ষে স্কোয়ার করে দিলে রুট চলে গেল, এটাকে ভেঙে ফেললাম। ভাই এত বড় ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? আশা করি করে নেবা। এটাকে A - B হোল স্কোয়ার, এখানে A - B হোল, এখানে 3A স্কোয়ার দিয়ে দিলে বাকিটা আশা করি পারবা, ঠিক আছে? এটা আর সলভ করে দিব না তোমাদেরকে। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সো আশা করি এই চ্যাপ্টারের আর কোনো প্রবলেম হবে না। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের এই দূরত্বগুলা এত বড় সূত্র ইউজ না করে কিভাবে জাস্ট দূরত্ব দেখার সাথে সাথে আমি দূরত্ব বলে দিতে পারবো, সেই ট্রিক্স শিখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে আর এটা না, এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য থাকবে। সো এতক্ষণ তোমরা এই যে এত বড় সূত্র দিয়ে দূরত্বগুলো বের করছো না, এই এত বড় সূত্র দিয়ে আর কোনো দূরত্ব বের করতে হবে না। তোমরা একদম জাস্ট দেখবার ধামাধামা অ্যান্সার দূরত্ব লিখে দিবা, ঠিক আছে? এই ট্রিক্স আমি নেক্সট ক্লাসে তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো। তার আগে আমি একটু দেখি শেষ পর্যন্ত আমার সাথে কে কে আসো। মাশফিক, নওশাদ আছো, এমডি হাফিজুর রহমান আছো। ভাইয়া একটু ফাস্ট পড়লে ভালো হয়। হ্যাঁ ভাই, আমিও তো জানি, আমারও তো একটু ইচ্ছা করে একটু ফাস্ট পড়াইতে, বা সবার জন্য আসলে স্লো। তাহলে ওকে, আমি নেক্সট আর একটু ফাস্ট করবো, পড়ানোর চেষ্টা করবো। জান্নাতুল শগুফতা আছে আমাদের সাথে, হৃদয় আহমেদ এখনও আছে, ওকে। আর আছে রামিজ ফারিহা, স্যাট ফর ইউ, ঠিক আছে? আজকে সারা ক্লাস তোমার ব্লার ছিল, ঠিক আছে? ওকে, রোকন ভাই আছে আমাদের সাথে, ওকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। গরু ঘাসি খাই, আর বাসায় থেকে দেখে এমনি মোটা হয়ে যাচ্ছি, আরও একটু মোটা হয়ে তারপরে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। তোমরাও সবাই ভালো থাকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।